আসসালামু আলাইকুম। আফনান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফনান। প্রিয় লিসেনার, এই মুহূর্তে যে স্টোরিটি আমি শেয়ার করতে যাচ্ছি এটি মাগুরা জেলার সদর উপজেলার 18 খাদা গ্রামের একটি ঘটনা। ঘটনাটি যিনি আমাকে বলেছেন উনি আমার একজন আন্টি। ওনার দুই ছেলে শাওন এবং রুবেল। শাওন আমার বন্ধু। তো আমি যখন ঢাকার আজিমপুরে থাকতাম, আজিমপুরে যেই বাসায় আমি থাকতাম সেই বাসার আমার ওই ফ্ল্যাটের উপরের ফ্ল্যাটে ওই শাওনরা থাকতো। তো শাওন ভাই বলি যদিও, কিন্তু ফ্রেন্ড আর কি। তো শাওন ভাই একদিন বলল আমাকে যে আমার মায়ের কাছে ঘটনা আছে। আর আন্টি আমাদের সবাইকে অনেক স্নেহ করতেন। তো আন্টির কাছে রিকোয়েস্ট করলাম, তখন আন্টি একটি স্টোরি আমার সাথে শেয়ার করেন। যে স্টোরিটি ওনার নিজের সাথেও এই ঘটনার একটা বড় অংশ ঘটেছিল এবং যেটার উনি প্রত্যক্ষদর্শী। তো ওনার মুখ থেকে যেভাবে শুনেছি সেভাবেই আমি আপনাদেরকে বর্ণনা করার চেষ্টা করছি। ঘটনাটির সময় 1980-র দশকের শেষ দিকে। তো ওনার বিয়ে হয়েছিল ওই 18 খাদা গ্রামে। তো ওনার যিনি শ্বশুর, ওই আন্টির শ্বশুর, উনি ওনার বাড়ি থেকে নদীর দূরত্ব ছিল প্রায় আধা কিলোমিটার থেকে একটু বেশি, তবে 1 কিলোমিটার থেকে কম। তো গোসল করতে যেতে সবারই খুব কষ্ট হতো, পুরুষ বলুন আর মেয়ে বলুন, সবারই অনেক কষ্ট হতো এত দূরে যাওয়া আসা। এই জন্য ওনার শ্বশুর চিন্তা করেন বাড়ির পাশেই একটি পুকুর খনন করবেন। উনি বেশ অনেকদিন ধরে শ্রমিক লাগিয়ে, এখনকার মতো তার ভেকু মেশিন তখন ছিল না, এক্সক্যাভেটর ছিল, তখন শ্রমিক লাগিয়ে পুকুর খনন করতে বেশ সময় লেগে যেত। তো উনি একটি পুকুর খনন করেন। তো পুকুরটা ছিল আয়তাকার, মানে আয়তক্ষেত্র যেটাকে আমরা বলি আর কি। তো আয়তাকার একটা পুকুর খনন করেন উনি। পুকুরে ঘাট ছিল। যাই হোক, তারপরে বাড়ির সকল সদস্যরা সেখানে গোসল করতে আসতেন। বাড়ির মহিলা সদস্যরা যখন গোসল করতে আসতেন তখন বাড়ির কোনো পুরুষ সদস্য সেখানে গোসল করতে আসতেন না। আবার যখন পুরুষ সদস্যরা গোসল করতে আসতেন তখন নারী সদস্যরা গোসল করতে আসতেন না। এইভাবে তারা একটা সুন্দর রুটিন মেনটেন করতো, আর বাহিরের লোকজন সেখানে আসতো না। তো ওই আন্টি উনি বলেন একটা অদ্ভুত বিষয় আমাকে বলে, এটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। সেটি হচ্ছে এই পুকুর, এই আয়তাকার এই পুকুরকে যদি 4টি ভাগে ভাগ করা যায়, এর সর্বদক্ষিণের অংশে কেউ যদি মাটির সাথে মাথা লাগিয়ে সামনের দিকে তাকায় তখন সামনে একটি উত্তাল নদী দেখতে পাবে এবং মনে হচ্ছে এত ঢেউ সেই নদীতে, সেটা নদী নয়, সমুদ্র। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে পুকুরের ওই পাশেই কিন্তু অনেক বড় বড় গাছ আছে, বাড়ি আছে, আধা কিলোমিটার দূরের বা তারও কিছুটা বেশি দূরে নদী। সেখানে কোনোভাবেই নদী দেখা যায় না। অথচ পুকুরের ওই জায়গাতে কেউ যদি মাটির সাথে মাথা লাগিয়ে সামনের দিকে তাকাতো নদী দেখতে পেত। আর সেটা স্বাভাবিক নদী ছিল না, একটা উত্তাল নদী, সমুদ্রের মতো বিশাল বড় বড় ঢেউ ছিল সেখানে। এটি খুবই রহস্যজনক একটি ব্যাপার ছিল। তিনি আন্টি নিজেও এটা দেখেছেন, এভাবে নদী দেখেছেন, অনেকেই এভাবে দেখতো, নদীটা দেখতো। কিন্তু পুকুরের অন্য কোনো অংশে, ওই অংশটা বাদে অন্য কোনো অংশ থেকে যদি সামনের দিকে তাকানো যেত সেটা দেখা যেত না। যাই হোক, আন্টি বলছিলেন আর একটা অদ্ভুত বিষয়। সেটি হচ্ছে পুকুর খনন করার কয়েকদিন পর একটা অদ্ভুত বিষয় কিছু মানুষ ওই বাড়িতে এসে বলেন। সেটি হচ্ছে ওই পুকুর এবং নদীর মধ্যবর্তী যে বাড়িঘরগুলো আছে সেই বাড়ির কয়েকজন লোক এসে একদিন বলেন যে গভীর রাত্রে মনে হয় যে এই বাড়ির নিচ দিয়ে শাঁ শাঁ করে কোনো কিছু চলাফেরা করে এবং ঘরটা কেঁপে ওঠে। তখন অন্য যে ঘরবাড়ি ছিল তারাও বলেছেন, হ্যাঁ, অনেক রাত্রে মাটির নিচ দিয়ে কোনো কিছু যাওয়ার আওয়াজ আমরা পাই, ঘরটা তখন কেঁপে ওঠে। তো এই ঘটনা যখন অনেকের জানাজানি হয় তখন সবাই বলে যে ওই নদী থেকে কোনো একটা দানব বা দেও বলে যেটা, এটা এই পুকুরের সাথে সংযোগ হয়েছে, আসা যাওয়া করে। এই ঘটনার সত্যতা
পাওয়া যায় আর একটা ভাবে, সেটি হচ্ছে যে ওই পুকুরের একটি অংশে, মানে ওই অংশ থেকে নদী বরাবর একটা রেখা ওই আন্টিরা দেখতে পান। মনে হচ্ছে মাটির উপরে কিছুটা ফাটল ধরেছে। স্বাভাবিকভাবে আমরা যদি কোনো কাদার নিচ দিয়ে কোনো একটা পাইপ বা লাঠি ঢুকিয়ে দিই, আমরা দেখতে পাবো যে মাটির উপরের অংশটা কিছুটা উঁচু হয়ে গেছে, ফেটে গেছে। ঠিক এমনই একটি চিহ্ন সেখানে ছিল এবং দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এখান দিয়ে কিছু আসা যাওয়া করে। যাই হোক, আন্টির অভ্যাস ছিল প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়া। উনি যখন ভোরবেলা উঠতেন অজু করার জন্য পুকুর ঘাটে যেতেন, তখন ওনার হাজব্যান্ডকে, মানে ওই আঙ্কেলকে ডেকে উঠাতেন। এটা প্রতিদিনের একটা দৈনন্দিন রুটিন ছিল ওনার। তো এক রাত্রে ওই আঙ্কেল, উনি বেশ কিছু বিচার সালিশ করে আসতে আসতে অনেক দেরি হয়ে যায়। তখন উনি ঘুমিয়েছেনই রাত 2টোর দিকে। তখন আন্টি চিন্তা করতেছেন যে 3:30 বা 4টা এরকম বাজে, তো এখন তাকে ডাকবো, মাত্রই ঘুমিয়েছে লোকটা। তো এই চিন্তা করে উনি আর ডাকেন নাই। উনি চিন্তা করেন যে প্রতিদিন তো উনি আমার সাথে যাই, আজকে আমি একাই যাই। তো এই চিন্তা করে উনি ওই রাত্রে একাই যাওয়ার চেষ্টা করেন। তো উনি যখন একাই ওই পুকুর পাড়ে যান, পুকুর পাড়ে যেতে যেতে তো উনি যেই সাইড দিয়ে যাচ্ছিলেন ওই জায়গাটাতে ওই সেই ভয়ানক ওই দেও যে চলার যে একটা রাস্তা তৈরি করেছিল, যেখানে মাটির উপর কিছুটা ফেটে গিয়েছিল, তো উনি ওই দিক দিয়ে যাচ্ছিলেন ঘাটে। উনি যখনই ওই রেখাটি অতিক্রম করবেন ভাব, হঠাৎ ওনার সামনে ভয়ানক কিছুর উপস্থিতি উনি টের পান। উনি দেখেন, ঠিক মনে হচ্ছে মাটির নিচ থেকে কিছু একটা জিনিস উঠে আসছে, আস্তে আস্তে উঠে আসছে। উঠতে 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 ওনার সামনে এসে দাঁড়ায়। উনি দেখতে পান মোটা একটি শরীর, ভয়ানক কালো কুচকুচে, চাঁদের আলোতে স্পষ্ট উনি দেখতে পাচ্ছিলেন। মাথার চুল কোকড়ানো কোকড়ানো এবং চোখ দুটি ভয়ানক রকমের লাল টকটক করছে, মনে হচ্ছে জ্বলছে, ডিম লাইটের মতো ওইভাবে জ্বলছে। এবং তার সমস্ত শরীর পিচ্ছিল, মনে হচ্ছে পিচ্ছিলকারক কিছু জিনিস দিয়ে তার শরীর পুরো লেপ্টে আছে। তো উনি ওই জিনিসটা দেখেই ভয়ানক জোরে এক চিৎকার করে বাড়ির দিকে দৌড় দেন। তো ওনার চিৎকারে বাড়ির অন্য সদস্যরাও মানে উঠে যান, বলে কি হয়েছে? তখন উনি বলেন, ওইখানে আমি এই জিনিসটা দেখেছি। তখন বাড়ির অন্য সদস্যরা পুকুর ঘাটে আসে, স্বাভাবিকভাবেই তারা কোনো কিছুই দেখতে পায় না। যাই হোক, তো এই ঘটনা যখন ঘটে তখন এরপর থেকে আন্টি আর ওই রাত্রে ওই পুকুর ঘাটে উজু করতে যেতেন না। মানে কলপাট ছিল, কলেই উনি উজু করতেন আর কি। তো যাই হোক, প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। আরেকটি ভয়ানক বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। সেটি হচ্ছে, ওই আন্টির 3জন ননদ ছিলেন, মানে তার স্বামীর ছোট বোন 3জন ননদ ছিলেন। তো এর মধ্যে ওই 3জন একসাথে পুকুর ঘাটে দুপুরবেলা গোসল করতে যেতেন। তার মধ্যে একটা ব্যাপার ছিল, ওনার যে সবার ছোট ননদ ছিল, উনি আবার পানি দেখে ভয় পেতেন। উনি পানি দেখলে মারাত্মক ভয় পেতেন, যার কারণে ওনার কখনো সাঁতার শেখা হয়ে ওঠেনি। এই কারণে অন্য 2 ননদ যখন পুকুরে গোসল করতে নামতেন, আর উনি যেটি করতেন সেটি হচ্ছে ওই মগে করে পানি নিয়ে পুকুর ঘাটে বসে বসে পুকুর থেকে পানি নিয়ে গোসল করতেন। উনি কখনো পানিতে নামতেন না। এটা ওনার প্রতিদিনের অভ্যাস ছিল, কারণ যেহেতু উনি সাঁতারও জানতেন না। একদিন কি হয় যে ওনার 3 ননদের বড় 2 ননদ, ওনারা পুকুর ঘাটে নামেন নাই, গোসল করতে আসছেন, কিন্তু উপরে দাঁড়িয়ে গল্প করছেন, নিজেদের মধ্যে কোনো জরুরি কথা বলছেন। এদিকে ছোটজন, তার আবার খুব ক্ষুধা লেগেছিল। সে বারবার বলছে যে, বুবু তোমরা তাড়াতাড়ি নামো, গোসল করতে হবে, আমার ক্ষুধা লাগছে। কিন্তু অন্য 2 জন জরুরি কথা বলতেছেন, মানে ছোট বোনের কথা ওইভাবে মানে পাত্তা দেননি। 2 জনের নামতে দেরি দেখে উনি পুকুর ঘাটে বসেন। তো ওই দিন ওনার কাছে মনে হয় যে প্রতিদিন তো আমি উপরেই গোসল করি, আজকে একটু নামি পানিতে নেমে মগ দিয়েই গোসল করব, কোনো গভীরে যাব না, জাস্ট খালি হাঁটু বা হাঁটুর সমান পানি বা তারও কম এসে নামবো আর কি, মানে পানিতে নামবো।
তো উনি ওইভাবে নামেন, নেমে মগ দিয়ে গোসল করা শুরু করেন। হঠাৎ উনি চিৎকার করে ওঠেন, চিৎকার করে বলেন, এ বুবু, নিচ থেকে কিছু একটা আমাকে টেনে ধরছে, আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচা। তখন উপর থেকে ওনার এক বোন দেখেন, তাই তো, ও মনে হচ্ছে আস্তে আস্তে পানির নিচে ডুবে যাচ্ছে। তখন এক বোন দৌড়িয়ে পানিতে ঝাঁপ দিয়ে তার হাত টেনে ধরেন, আর এক বোন দৌড়ে বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে অন্য সদস্যদেরকে খবর দেন, কিন্তু ওই সময় তো দুপুরবেলা পুরুষ সদস্যরা মাঠে কাজ করতে গিয়েছিল, যার কারণে অধিকাংশ পুরুষ সদস্য বাড়িতে ছিল না। কিন্তু তাদের চিৎকার চেঁচামেচি আশেপাশের যেই ঘরবাড়ি ছিল সেখানে যারা পুরুষ মানুষ ছিল বা অন্যান্য মহিলা মানুষও ছিল, সবাই দৌড়ে পুকুর ঘাটে চলে আসে। তো পুকুর ঘাটে এসে তারা দেখে আর একটা ভয়াবহ ঘটনা, কারণ ততক্ষণে ওই আন্টির ছোট ননদকে পানির নিচে তলিয়ে নিয়ে গেছে। কিন্তু আর একজন ননদ যিনি তাকে বাঁচানোর চেষ্টা করছিলেন, ওনার হাতে শুধু ওই ননদের শাড়ির আঁচল। তার মানে হচ্ছে যখন ওই ননদকে পানির নিচে টেনে নিয়ে গেছে, তখন শাড়ির আঁচলটা ওই অন্য ননদ দেখতে পান, যিনি মানে ওই আরেকজন বুবু দেখতে পান, যিনি আর কি তাকে বাঁচানোর চেষ্টা করেন। তার হাত থেকে হাত ছুটে যায়, এত জোরে টেনেছিল নিচ থেকে। তো উনি ওই আঁচলটা যখন ধরেছেন, তখন নিচ থেকে ওই আন্টির ওই ছোট ননদ, উনিও বুঝতে পেরেছেন যে উপর থেকে কেউ তার শাড়ির আঁচল টেনে ধরেছে। উনিও ওনার শাড়ির আঁচলটা পানির নিচ থেকেই চেপে ধরেন। তখন অন্য সদস্যরা যখন পানিতে ঝাঁপিয়ে পড়ে যেখান থেকে ওনাকে টেনে নিয়েছে ওই জায়গাতে ঝাঁপিয়ে পড়েন, তখন ওই ভয়ানক কোনো একটা অশরীরী ওই আন্টির ছোট ননদের পা ছেড়ে দেন। সবাই পানির নিচ থেকে তাকে টেনে তোলে। আর অল্প কয়েক সেকেন্ড পর হলেই দম বন্ধ হয়ে উনি মারা যেতেন। শরীরে প্রচুর পানি ঢুকে গিয়েছিল, পেট ফুলে গিয়েছিল। ওনার পেট থেকে পানি বের করা হয়, এবং অদ্ভুত একটা বিষয় লক্ষ্য করা যায়, ওনার পায়ের গোড়ালির কাছে, দুই পায়ের গোড়ালির কাছে লাল হয়ে গেছে। মনে হচ্ছে যে শক্ত দুটো হাত দিয়ে চেপে ধরলে, এবং খুব চেপে ধরাটা যদি ভয়ানক রকমের চেপে ধরা হয়, ঠিক যেমন লাল হয়ে যায়, দুই পায়ের তেমন লাল হয়ে আছে। এই ঘটনার পরে ওই আন্টির শ্বশুর, মানে যখন উনি তো তখন বাড়িতে ছিলেন না, তিনি যখন আসার পর বলেন যে এই পুকুরে আর গোসল করা যাবে না। তখন খেজুরের কাঁটা, বড়ই গাছের কাঁটা, আরও বিভিন্ন ডালপালা দিয়ে ওই পুকুরটার মধ্যে ফেলে দেন, যাতে করে আর কেউ গোসল করতে না নামে। এবং গ্রামবাসীর সবাইকে বলে দেন, তাদের যত ময়লা আবর্জনা আছে, আগাছা আছে, সব কিছু এনে যেন এই পুকুরে ঢালে, যাতে এই পুকুরটা নষ্ট হয়ে যায়। এবং সত্যি গ্রামবাসীরা এই ঘটনার পরে তাদের যত ময়লা আবর্জনা, আগাছা, ডালপালা যা ছিল সব এনে ওই পুকুরে ঢেলেছে। আস্তে আস্তে ওই পুকুরটা বন্ধ হয়ে গেছে, এখন আর ওইখানে কোনো পুকুর নেই। কিন্তু এই ভয়ানক ঘটনা ওই 18 খাদা গ্রামের অনেকেই জানেন। প্রিয় লিসেনার্স, ওই আন্টি আরও বেশ কিছু ঘটনা আমাকে শেয়ার করেছিলেন, আমি সেগুলো পর্যায়ক্রমে রেকর্ড করে আমি আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমার নামে অনেকগুলো ইউটিউব চ্যানেল অনেকেই খুলেছেন, যেগুলো সবগুলোই ফেক, কারণ আমার এইটাই একমাত্র অফিসিয়াল চ্যানেল। তো অন্যান্য যে গল্পগুলো অন্যান্য মানে ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, সেগুলো আসলে আমি জানি না, এটা আমার নামে করা। তো আপনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমার সকল পুরাতন ঘটনা যেগুলো আমার বলা হয়ে গিয়েছিল এবং আরও নতুন ঘটনা সবগুলোই ইনশাল্লাহ এখানে পাবেন। আমার এই চ্যানেলটি আসলে একটা আর্কাইভের মতো, যে আমার সকল ঘটনা ইনশাল্লাহ এখানে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যদেরকে আমার এই চ্যানেল সম্পর্কে অবগত করুন, চ্যানেলে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।